আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অদৃশ্য চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ধারাবাহিক যে গল্পটি বলতে যাচ্ছি সেটি হলো আমার কি দোষ ছিল, পর্ব 2। আর দেরি না করে শুরু করা যাক গল্পটি। পরের দিন রাতুলের ঘুম ভাঙে খুবই সকালে। সে একটু পাশ ঘুরে দেখে যে পাশে ঋতু ঘুমিয়ে আছে, কিন্তু তার পাশে সীমানা নেই। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে সবে মাত্র 6টা বাজে। এত সকালে সীমানা কোথায় গেল? আচ্ছা, যাই হোক, সে রুম থেকে বের হয়ে সারা বাড়ি সীমানাকে খুঁজতে লাগলো। এরপর ঋতুর রুমে যে দেখলো সেখানে তো সীমানার মা ঘুমিয়ে আছে, সীমানা সে ঘরেও নেই। তাহলে এত সকালে সীমানা কোথায় চলে গেল? এরপর সে মোবাইলে সীমানাকে কল দিল, কিন্তু দেখলো সীমানার মোবাইল তো রুমেই পড়ে রয়েছে। সীমানা মাঝে মধ্যে সকালে মর্নিং ওয়াকের জন্য বের হতো, তাই রাতুল মনে করলো হয়তো সে আজকে মর্নিং ওয়াকের জন্য বের হয়েছে। কিন্তু মর্নিং ওয়াকের জন্য বের হলে তো সীমানা কখনো তার মোবাইল ভুলে না। আজকে সে তার মোবাইল ফেলেই চলে গেছে। তাই রাতুল সিদ্ধান্ত নিল কিছুক্ষণ অপেক্ষা করতে। এখন সকাল 8টা বাজে, সীমানা বাসায় ফেরেনি এবং তার কোনো খোঁজও নেই। এখন রাতুল টেনশনে পড়ে গেল যে মর্নিং ওয়াকের জন্য বের হলে তো এতক্ষণ তো লাগতে পারে না, এখন কি করবে সে? এরই মধ্যে সীমানার মা ঘুম থেকে উঠে পড়েছে। সে ডাইনিংয়ে এসে দেখলো যে রাতুল টেনশনে আছে। সে রাতুলকে জিজ্ঞেস করলো যে এত টেনশন কেন করছে সে, কি হয়েছে? রাতুল তাকে সব বলল সীমানার কথা। সীমানার মাও টেনশনে পড়ে গেল যে এত সকালে মেয়েটা কোথায় যেতে পারে। ঋতু এখনো ঘুমিয়ে আছে। রাতুল এখন সিদ্ধান্ত নিল সে আর বসে থাকবে না, সে নিজেই বাইরে খুঁজতে যাবে সীমানাকে। বাইরে যাওয়ার আগে সীমানার মাকে বলে গেল ঋতুকে খেয়াল রাখার কথা। এই বলে সে গাড়ি নিয়ে বের হয়ে গেল। সীমানাকে বাসার আশেপাশের এলাকায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সীমানাকে খুঁজে পেল না সে। এরপর সে সিদ্ধান্ত নিল যে এখন তো আর কিছু করার নেই। এখন সে পুলিশ স্টেশনের দিকে রওনা দিল সীমানাকে খুঁজতে। রাতুল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যে রাস্তায় সেই কবরস্থানটা ছিল। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একদিকে তার চোখ আটকে গেল এবং সে গাড়ি জোরে ব্রেক করে বসল। সে দেখল যে সীমানা কবরস্থানের পাশে বসে রয়েছে, একটি ছুরি হাতে নিয়ে, উস্কো খুস্কো অবস্থায়। রাতুল তো সীমানাকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে গেল এবং গাড়ি থেকে বের হয়ে সীমানাকে জড়িয়ে ধরল এবং দেখল সীমানার চুল উস্কো খুস্কো অবস্থায়, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মনে হচ্ছে কাল রাত থেকে যেন সে ঘুমায়নি, চেহারার অবস্থাও বিভৎস। সে সীমানাকে বলল, সীমানা, কি হয়েছে তোমার? তুমি এই জায়গায় কি করছো? প্লিজ বলো, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না, প্লিজ জান বলো। সীমানা তো কান্না করতে লাগলো রাতুলকে দেখে এবং সে রাতুলকে বলল, রাতুল, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের সেটা করা উচিত হয়নি। অনেক বড় পাপ করে ফেলেছি, সে সময় বুঝিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি। সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে, এখন কাউকে ছাড়বে না। তুমি এক কাজ করো, ভুল তো আমি করেছি, তুমি করনি। এ নাও ছুরি, আমাকে মেরে ফেলো এটা দিয়ে, আমার সাথে সাথে সেও চলে যাবে। জলদি শেষ করো আমাকে, জলদি। এই বলে সীমানা রাতুলকে ছুরিটা
জোর জবরদস্তি হাতে ধরিয়ে দিল। রাতুল তো ভয় পেয়ে গেল যে সীমানা এমন পাগলামো কেন করছে এবং কে ফিরে এসেছে, কি হয়েছে। সীমানা তাকে একটি কাগজ ধরালো। দেখলো সীমানা সে কাগজে একটি স্কেচ তৈরি করেছে। সেটা সেই চিত্র ছিল যে চিত্রটা সীমানা কালকে রাতে দেখেছিল। এরপরে সে রাতুলকে সে কাগজটা ধরিয়ে দিয়ে বলল দেখতে যে এটা সে চিনতে পারে না কিনা। রাতুলও সে কাগজে সেই মেয়ের চিত্রটা দেখে ভয় পেয়ে গেল। এখন সে চিনতে পেরেছে এত বছর পর এই চিত্র সীমানা কেন আঁকলো। সে তো কিছুই বুঝতে পারছে না। সীমানা অঝোর ধারায় কান্না করতে লাগলো এবং এক পর্যায়ে সে রাতুলের কোলেই ঢলে পড়ল অজ্ঞান হয়ে। রাতুল তো সীমানা সীমানা বলে চিৎকার করতে লাগলো। সে ভাবলো ওর আবার কি হলো। এই বলে সে আর কিছু না ভেবে তড়িঘড়ি করে সীমানাকে গাড়িতে বসিয়ে জলদি বাসার দিকে রওনা দিল। ডাক্তার এসে সীমানাকে চেক করতে লাগলো। এখন রুমের ভেতরে রাতুল, সীমানার মা এবং ঋতু বসে আছে এবং সীমানা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ডাক্তার রাতুলকে এসে বলল যে ভয়ের কিছু নেই, অতিরিক্ত চিন্তায় এবং অস্থিরতায় সীমানা অজ্ঞান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসবে। এটা বলে ডাক্তার চলে গেল। সীমানার মা তো অবাক যে হঠাৎ কি থেকে কি হয়ে গেল এবং সে তখন আর কিছুই বলল না। এখন ডাইনিংয়ে সীমানার মা এবং রাতুল মুখোমুখি অবস্থায় বসে আছে। সীমানার মার মনে তো একরাশ প্রশ্ন যে কি হয়েছে এবং কেন হচ্ছে এগুলো। রাতুল মাথা নিচু করে বসে আছে। ঋতুকে সীমানার মা আজকে স্কুলে দিয়ে এসেছে। ঋতু তো ছোট, সে বুঝতেই পারছে না যে তার মার কি হয়েছে। তাই সীমানার মা ঋতুকে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠিয়েছে এবং বলছে যে মা একটু অসুস্থ, তাই রেস্ট নিচ্ছে। স্কুলে পাঠানোর পর সে এসে রাতুলকে সোজাসুজি প্রশ্ন করে বসে যে কি হয়েছে এবং সীমানার এই অবস্থা কেন। এই কয় বছরে এমন কি হয়েছে যে সীমানা এরকম ভুলভাল কথা বলছে, হয়েছেটা কি? রাতুল তখনও মাথা নিচু করে বসে আছে। হঠাৎ রাতুল সে কাগজের চিত্রটা সীমানার মার দিকে ধরিয়ে দিল। সীমানার মা তো অবাক, এই একটি মেয়ের চিত্র, এটার সাথে কি সম্পর্ক থাকতে পারে সীমানার। রাতুল বলল তখন যে এটা তাদের মেয়ের স্কেচ। এটা শুনে তো সীমানার মার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মেয়ের স্কেচ মানে? ঋতু বানিয়েছে এটা? এইটার জন্য সে বলছে রাতুল যে এটা তার মেয়ের স্কেচ। সীমানার মা আর চুপ করে থাকতে পারল না, রাতুলকে জিজ্ঞেস করেই ফেলল, এটা মেয়ের স্কেচ মানে এটা কি ঋতু বানিয়েছে? রাতুল তার শাশুড়িকে বলে যে না মা, এই চিত্র ঋতু বানায়নি, এটা আমি আর সীমানা কোনো একদিন মিলে বানিয়েছিলাম আমাদের প্রথম সন্তানের জন্য। সে অনেক আগের কথা। আমরা দুজন মিলে ইমাজিন করে এই চিত্রটি বানিয়েছিলাম। সীমানার মার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যে রাতুল এগুলো কি বলছে। এই চিত্র ওদের প্রথম সন্তানের জন্য মানে? এর মানে কি ঋতু কি তাদের প্রথম সন্তান না?
এবং তাদের প্রথম সন্তানই কোথায় গেল, কি হয়েছে তার সাথে। সীমানার মা আর চুপ করে থাকতে পারল না। রাতুলকে কড়া গলায় বলল, রাতুল, চুপ করে থেকো না, আমার সহ্যের বাঁধ ভেঙো না। এ কয়েক বছরে কি হয়েছে জলদি বলো, কি লুকাচ্ছ তোমরা? এই চিত্রের রহস্যই বা কি? এবং প্রথম সন্তান মানে কোথায় তোমাদের প্রথম সন্তান? কি করেছো তোমরা তার সাথে? কি লুকাচ্ছ তোমরা? এরপর যা হবে তার জন্য কিন্তু তোমার জন্য ভালো হবে না, এবং আমি সীমানাকেও ছাড় দেব না। তাই জলদি বলো কি হয়েছে। রাতুল এতক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে কথা বলছিল। এখন সে পিছ ঘুরে সীমানার মার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, এখান থেকে ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে কয়েক বছর পিছনে। সে সময় রাতুল ও সীমানার বিয়ের মাত্র 1 বছর। তখন সীমানা ও রাতুল সংসার গোছাতে ব্যস্ত, এবং রাতুল তার চাকরি নিয়ে তখন হিমশিম খাচ্ছে। সে তার মনের মতো কোনো চাকরি পাচ্ছিল না। এই জন্য তাদের সংসারে কিছুটা আর্থিক সমস্যাও ছিল। এরই মাঝে সীমানা একদিন খুবই অসুস্থ হয়ে যায়। রাতুল সীমানাকে একটি কাছের ক্লিনিকে চেক আপ করাতে নিয়ে যায়। সেখানে ডক্টর থেকে তারা জানতে পারে যে সীমানা প্রেগনেন্ট। রাতুল তো এতে মহা খুশি। তার প্রথম সন্তান আসছে দুনিয়াতে, এতে কোনো বাবাই খুশি না হয়ে থাকতে পারে? যাই হোক, সে সীমানাকে দেখতে গিয়ে দেখল যে সীমানার মন খারাপ। তাই সে সীমানাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। সীমানা তখন বলল রাতুলকে যে এখন সে এই বাচ্চা চায় না। সে পরবর্তী কয়েক বছরে বাচ্চা নেবে, কিন্তু এখন সে চায় না সেটা। রাতুল তো এতে অবাকই হয়ে গেল যে সীমানা এখন এগুলো কি বলছে, এবং তার মুখ থেকে এমন কথা বেরই হচ্ছে বা কিভাবে। তাই এক প্রকার ক্লিনিকেই তাদের ঝগড়া লেগে গেল। সীমানা বলছে এক কথা, বলছে যে এখন তাদের সংসারে অনেকই কষ্ট, এবং সে চায় না এখন বাচ্চা নিতে। এখন বাচ্চা নিলে তারও একটা দায়িত্ব আছে, এটার জন্য সে এখন নেবে না বাচ্চা। কিন্তু রাতুল বলছে আরেক কথা। রাতুল বলছে আর্থিক সমস্যা সে কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেবে, কিন্তু এটার জন্য সে তার বাচ্চাকে কিভাবে ফেলে দিতে পারে, এটা সে কখনোই করতে দেবে না সীমানাকে। এরপর তো তাদের দুজনের মধ্যে ঝগড়া সারাক্ষণ লেগেই থাকতো এই প্রেগন্যান্সি নিয়ে। যাই হোক, এরকম করতে করতে রাতুল সীমানাকে এক প্রকার বুঝিয়ে ফেলে যে সে প্রয়োজন পড়লে আরও অনেক কিছু করবে তাদের সংসারের জন্য। যে চাকরি পাবে সেটাই করবে, আর্থিক সমস্যা ম্যানেজ করবে, কিন্তু তবুও সীমানা যেন এই বাচ্চাকে ফেলে না দেয়। এরপর সীমানাও কিছুটা আশ্বস্ত হয়, এবং তখন সীমানার প্রেগন্যান্সির বয়স ছিল 4 মাস। এরপর একদিন হয় সেই দুর্ঘটনা, যেটা সে তারা মানতেও পারেনি, বুঝতেও পারেনি। কিন্তু এই 4 মাসে সীমানাকে রাতুল এই প্রেগন্যান্সির মধ্যে যেভাবে চলাফেরা করতে বলেছিল, সীমানা সে সময় সেরকম করেনি। এক কথায় সে অনেক অবহেলিত ছিল এই বাচ্চাকে নিয়ে। যে খাবার রাতুল সীমানাকে খেতে বলছিল, সে খাবারও সীমানা তখন খেত না। সে তার মন মর্জি করত সে সময়।
এক প্রকার সে চাইছিল সে যে এ বাচ্চা যাতে না আসুক এই দুনিয়াতে। এগুলো নিয়েও তাদের মধ্যে সব সময় ছোট ছোট ঝগড়া লেগেই থাকতো। কিন্তু একদিন সেটাই সত্যি হলো যেটা সীমানা চাইল। একদিন সীমানা রাতুলকে বলল যে কোথাও ঘুরতে নিয়ে যেতে, ড্রাইভ করে। রাতুল তখন বলল যে সে ব্যস্ত আছে, কালকে তারা ঘুরতে বের হবে, এখন সে যেতে পারবে না কিছু কাজের জন্য। কিন্তু সীমানার প্যারাপেরিতে সে আর থাকতে পারল না, তাই এক প্রকার বাধ্য হয়ে সে সীমানাকে নিয়ে বাইরে ঘুরতে বের হলো। রাতুল সে সময় একটা কম্পিউটার দোকানে চাকরি নিয়েছিল। সংসারের আর্থিক অবস্থা দূর করতে এবং এই বাচ্চার দায়িত্ব নিতে সে যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল, তাই সে এই চাকরিটা নিয়েছিল। এবং কিছুটা টাকা ম্যানেজ করতে সে একটি সেকেন্ড হ্যান্ড বাইকও কিনে ফেলে, যাতে কমপক্ষে তার যাতায়াত খরচটা যাতে না লাগে এবং সে টাকাটাও যাতে বেঁচে যায়। এবং সে বাইক দিয়েই সে সময় চলাফেরা করত। এখন রাতুল ও সীমানা বাইরে বের হয়েছে। রাতুল বাসের সামনে এসে দাঁড়ালো, বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালো এবং বলল যে চলো ঘুরতে যাই। কিন্তু এখানে সীমানা বলল আরেক কথা। সীমানা এখন বলে যে সে বাসে করে যাবে না, সে চায় বাইকে করে যেতে। রাতুল তো এক কথায় না করে দিল, কারণ এখন সীমানার 4 মাস প্রেগন্যান্সি চলছে। এই সময়ে সে বাইকে কিভাবে উঠতে পারে? এটা তার জন্য নিরাপদ না। অনেক করে বোঝানোর পরও সীমানা মানতে নারাজ। সে তার ঘোরানোর চাহিদাই যেন মেটাতে চায়। বাচ্চার প্রতি বা তার স্বাস্থ্যের প্রতি তার কোনো খেয়াল ছিল না। রাতুল তাই এক প্রকার বাধ্য হলো সীমানাকে বাইকে করে নিয়ে যেতে। যাই হোক, কোনো রকম ম্যানেজ করে উঠে রাতুল খুবই ধীরে বাইক চালাচ্ছিল, যাতে সীমানার বা বাচ্চার কোনো ধরনের ক্ষতি না হয়। এখানে সীমানা আবারও এক কথাই বলছিল রাতুলকে যে এই বাচ্চা নেয়ার জন্য তার এখন কোনো ধরনেরই স্বাধীনতা নেই। তার স্বাধীনতা যেন বন্ধ হয়ে গিয়েছে, বন্দি হয়ে গিয়েছে সে ঘরে। রাতুলও এই কথা নিয়ে তার সাথে তর্ক করছিল। এক প্রকার তর্ক করতে করতে তাদের মধ্যে আবারও ঝগড়া লেগে যায় বাচ্চাকে নিয়ে। সীমানা তো তখন জেদের মাথায় বলেই ফেলে যে বাচ্চা মরে যাক। রাতুলও তখন অনেক রাগ করে তার সীমানার এ কথায়। কিন্তু রাতুল এটা ভুলে গিয়েছে যে সীমানার সাথে তর্কাতর্কি করছে তো, কিন্তু সে তো বাইকও চালাচ্ছে, এই কথা তার মাথায় নেই। এরপর সে যখনই সামনে দেখে সামনের থেকে এক ট্রাক আসছে। ট্রাকটা হর্ন বাজাচ্ছে ঠিকই, কিন্তু রাতুলের সেখানে কোনো খেয়াল নেই। সে তখন সীমানার সাথে তর্কাতর্কি করতে ব্যস্ত ছিল। এরপর যেই না জোরে ব্রেক কষে, ট্রাক তখন অন্যদিকে চলে যায় এবং রাতুলও বাইককে কোনো রকমে পড়ে যাওয়া থেকে ম্যানেজ করে ফেলে, কিন্তু সীমানা বাইক থেকে পড়ে যায় এবং তার পেটে প্রচুর আঘাত লাগে। রাতুল তখন কি করবে সেটা ভেবে পায় না। সে এক প্রকার কান্না করে ফেলে এবং সীমানাকে কোনো রকমে কোলে করে নিয়ে কাছাকাছি একটা ক্লিনিকে নিয়ে যায়।
সীমানার বাচ্চা হয়, কিন্তু সেটা মৃত, মাত্র 4 মাসের। রাতুল তো পাথর হয়ে যায় যে এটা কি করে, এবং সীমানা তখনও অজ্ঞান অবস্থায় আছে। সে তো জানেই না যে সে মুখ দিয়ে যে কথা তখন চেদের মাথায় বলেছিল সেটা সত্য হয়ে গিয়েছে। এবং বাইরে রাতুল জানতে পারে যে মেয়েটা ছিল, তার বাচ্চাটা ছিল মেয়ে সন্তান। এতে রাতুল হাউমাউ করে কান্না শুরু করে। প্রথম সন্তান, এরকম দুর্ঘটনার জন্য সে নিজেকেই দায়ী করে যে সে কেন সীমানার সাথে তর্ক করাতে ব্যস্ত ছিল, কেন সামনের দিকে তাকিয়ে আরো সাবধানে কেন চালালো না বাইকটা। আর এদিকে সীমানারও তখন জ্ঞান ফিরে আসে এবং সে সব কথাই জানতে পারে। এবং সীমানাও তখন অনেক অনুতপ্ত বোধ করে, অনেক কান্নাকাটি করে, কিন্তু তখন যা হওয়ার তা হয়ে গিয়েছে। এরপর ওর পরের দিন রাতুল ও সীমানা তাদের বাচ্চার মৃতদেহটা একটি কবরস্থানে নিয়ে দাফন করে। রাতুল তখন কবরস্থানের নামের নেম প্লেটে নাম দেয় মিতু। সে তার প্রথম সন্তানের জন্য এই নামটি ঠিক করেছিল যে মেয়ে হলে মিতু বলে ডাকবে বা মিতু নাম রাখবে। এখন বর্তমানে সীমানার মা সোফায় বসে আছে দিশেহারা হয়ে, চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। আর রাতুলও মাথা নিচু করে কান্না করতে করতে এই কথা বলছে। রাতুল বলে এরপর অনেক দিন লেগেছে তাদের এই মানসিক সমস্যা থেকে বের হতে। সে সময় থেকে তারা দুজনই এক ধরনের মানসিক ট্রমায় ছিল। রাতুলও তখন কোনো কাজেই মন বসাতে পারছিল না। তার বারবার এই একই কথাই মনে পড়ছিল যে তার জন্য বাচ্চার এই ক্ষতি হলো। এবং সীমানাও তখন নিজেকেই দোষারোপ করছিল। এক কথায় সীমানা তো তখন মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলে এবং সেই সময় সে নিজেকেই নিজে মারতে চাইতো। সে ভাবতো যে তার জন্য হয়তো এটা হয়েছে, কারণ সে সবসময় সে বাচ্চাকে সে অবহেলা করেছিল। এরপর চলে যায় অনেক বছর। আস্তে আস্তে তারা এই ট্রমা কাটিয়ে ওঠে এবং কিছু বছর পরই সীমানা আবারও বাচ্চা কনসিভ করে। তখনই ঋতুর জন্ম হয়। রাতুল এগুলো বলে তার শাশুড়ির দিকে তাকালো। সীমানার মা কি বলবে সেটা সে ভেবে পাচ্ছে না। সে রাতুলের সামনে হাত জোর করে বলল যে একদিন সে রাতুলকে বলেছিল যে সে যাতে বিয়ের প্রতি বা সীমানার প্রতি দায়িত্ব জ্ঞানহীন যাতে না হয়, কিন্তু এখন সে দেখছে তার মেয়ে উল্টো দায়িত্ব জ্ঞানহীন হয়ে গিয়েছে।
সে কখনোই ভাবতে পারেনি যে সীমানা এমন কোনো কিছু করতে পারে বা এত অবহেলা করতে পারে। রাতুল তখনই তার শাশুড়ির হাত ধরে বলল যে না মা, আপনার কোনো দোষ নেই বা সীমানার কোনো দোষ নেই, দোষটা ছিল আমারই। আমি সেই সময় অসাবধানতা করাতে এই ঘটনাটি ঘটেছে। সীমানার মা তখন রাতুলকে বলল, না বাবা, দোষ তোমার না, দোষ আমার মেয়েরই ছিল। সে হয়তো এত অবহেলিত না হলে বা এত অবহেলা না করলে হয়তো এই ঘটনাটি ঘটতেই না। তুমি আমাকে মাফ করে দিও, আর সীমানাকেও। তখনই হঠাৎ ঘড়িতে 11টার কাঁটা বেজে ওঠে টিকটিক শব্দে। রাতুল তখন বলে যে ঋতুর স্কুল ছুটি হয়ে গিয়েছে, তাই সে ঋতুকে আনতে যাবে। এটা বলে সে আর না দাঁড়িয়ে ঋতুকে আনতে চলে যায়। আর সীমানার মা সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। মা, সীমানার জ্ঞান ফিরেছে। সে চোখ খুলে চারপাশ দেখছে, বোঝার চেষ্টা করছে যে সে কোথায় আছে। পাশে দেখলো যে তার মা বসে আছে। সে মা বলে ডাকলো। তার মাও দেখলো যে সীমানার জ্ঞান ফিরেছে। সে সীমানাকে উঠে বসালো। সীমানা রাতুল ও ঋতুর কথা জিজ্ঞেস করলো তার মাকে। সীমানার মা বলল, রাতুল ঋতুকে আনতে গিয়েছে স্কুল থেকে, এক্ষুনি সে এসে পড়তে পারে। এরপর সীমানার মা সীমানাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল, সে কেন সে কবরস্থানে বসেছিল এবং কালকে রাতে কি কোনো ঘটনা ঘটেছিল তার সাথে। সীমানা আর চুপ করে থাকতে পারে না। সে প্রথম দিন থেকে তার সাথে ঘটা সে রাতের ঘটনা সবই বলে দেয় তার মাকে। এরই মধ্যে তার মাও একটু চিন্তায় পড়ে যায়, বোঝার চেষ্টা করছে ব্যাপারটা। একটু পরই রাতুল এসে পড়ে ঋতুকে নিয়ে। সীমানার মা তখন সীমানাকে চিন্তা করতে না বলে ঘর থেকে বাইরে বের হয় এবং রাতুলকেও ডেকে নেয়। ঋতু সীমানার পাশে বসে আছে, মার সাথে কথা বলছে। তাই রাতুল তাদের দুজনকে ঘরে একা রেখে বাইরে বের হয়। সীমানার মা রাতুলকে বলে যে এখান থেকে সামনেই একটি মসজিদে একটি হুজুর আছে। সেই হুজুরটি তার পূর্ব পরিচিত। এখানে আসার সময় সে হুজুরের সাথে তার পরিচয় হয়েছিল। সে হুজুরটিকে যেন সে এখানে ডেকে নিয়ে আসে। রাতুল তো কিছুই বুঝছে না, তবুও শাশুড়ির কথায় সে হ্যাঁ বলে জলদি চলে যায় হুজুরকে ডাকতে। অনেকক্ষণ পর রাতুলের সাথে হুজুরটি আসে। রাতুল হুজুরকে আগে থেকে সব কিছু বলে রেখেছিল, তাই সে সোজা সীমানাকে দেখতে চায় যে সীমানা কোথায়। সীমানা তখন পাশেই বসেছিল। হুজুর তখন পুরো ঘরটি এবং পুরো বাড়ি ঘুরতে শুরু করে। এরপরে সে রাতুলকে ডেকে বলে যে বাসায় কিছু অস্বাভাবিক কিছুর উপস্থিতি বোঝা যাচ্ছে। রাতুল তো ঘাবড়ে যায় যে এটা হুজুর কি বলছে। যাই হোক, রাতুল হুজুরকে তাদের প্রথম সন্তানের কথাও বলেছিল। যেহেতু এই ঘটনার সাথে তার প্রথম সন্তানের ঘটনাটিও সম্পর্কযুক্ত, তাই সে সেটাও বলে দেয় হুজুরকে। হুজুর বলে যে আপনারা আপনাদের প্রথম সন্তান মারা যাওয়ার পর তার নামে কোনো ধরনের মিলাদ দোয়া বা কোরআন পড়েছিলেন।
রাতুল ও সীমানা দুজনই না বলে। তারা বলে যে প্রথম সন্তানে মারা যাওয়ার পর তো তাদের মানসিক স্থিতি ভালো ছিল না, সীমানার তো আরও খারাপ ছিল মানসিক স্থিতি। তারা দুজনই এক ধরনের ট্রমা ফেস করছিল সে সময়। তারা এগুলো কিভাবে করবে? এরপর অনেক বছর কেটেছে তাদের এই ট্রমা থেকে বের হতে। ঋতুর জন্মের পরই তারা এই ট্রমা থেকে ধীরে ধীরে বের হতে শুরু করে। হুজুর তখন বলে যে কালই তাহলে মসজিদে সেই বাচ্চার নামে একটি কোরআন বা দোয়া পড়াতে। কিন্তু সীমানার মা ঠিক করে যে সে কোরআন বা দোয়া মসজিদে নয়, এই বাড়িতেই পড়াবে। তাই তিনি হুজুরকে বলেন যে কাল এই বাসায় এসেই কোরআন বা দোয়া পড়াতে। হুজুর তখন বলে যে ঠিক আছে, কালকে সে বাকি হুজুরদের সাথে এসে বা এখানেই কোরআন বা দোয়া পড়াবে। এটা বলে উনি চলে যান। রাতে ডিনারের পর সীমানার মা ঋতুকে ঘুম পাড়ানোর জন্য তার রুমে যান। যে দেখেন যে রুমে ঋতু নেই। তিনি ওয়াশরুম, খেলার রুম সব জায়গায় তার খোঁজ করতে থাকেন। দেখে পুরো বাড়িতেই ঋতু নেই। তখন রাত আনুমানিক 12:30 হবে। তখন আর দেরি না করে রাতুল ও সীমানাকে তিনি বলেন যে ঋতুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতুল তো অবাক, এত রাতে এই ছোট্ট মেয়ে কোথায় যেতে পারে। তাই সে বাসার আশেপাশে খোঁজার চেষ্টা করে যে সে বাইরে কোথাও বের হয়েছে কিনা। সীমানাও ঋতুকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু ঋতুর কোনো খোঁজ খবরই নেই। এরপর রাতুল সীমানা দুজনই ভয় পেয়ে যায় যে আবার তাদের বাচ্চার সাথে কিছু হলো না তো। যাই হোক, সীমানার মা তো কেঁদে আকুল যে তার নাতনি কোথায় চলে গেল। সীমানা কোনো রকমে তার মাকে সান্ত্বনা দিয়ে বাসায় থাকতে বলে এবং রাতুলকে নিয়ে বাইরে বের হয় ঋতুকে খুঁজতে। হঠাৎ সীমানা গাড়ি থেকে বলে রাতুলকে যে সেই কবরস্থানে নিয়ে যেতে। রাতুলও অবাক যে ঋতুকে খুঁজতে সে কবরস্থানে কেন যাব। সে বাসার আশেপাশে কোথাও থাকতে পারে, কিন্তু সীমানা কি মনে করে এটা বলে যে না, সেখানেই নিয়ে যেতে। এরপর রাতুলও আর কিছু কথা না বাড়িয়ে গাড়ি ঘুরায় সে কবরস্থানের দিকে। কবরস্থানের সামনে আসার পরই দুজন গাড়ি থেকে নেমে যেই কবরস্থানের ভিতরে যাবে, সীমানা হঠাৎ দেখে কবরস্থানের সামনেই একটি পুতুল পড়া। এটা তো ঋতু। পুতুলটি সে নিয়ে রাতুলকে দেখায়। এর মানে ঋতু এখানেই এসেছে। রাতুল কিছু বুঝতে পারছে না, তবুও এই পুতুলকে দেখে সে আর বসে থাকতে পারে না। দৌড়ে কবরস্থানের ভিতরে যে ঋতু ঋতু বলে চিল্লাতে থাকে। সীমানাও ঋতুকে সমানভাবে ডেকে যাচ্ছে। এরপর রাতুল সীমানাকে বলে যে দুজনই একসাথে না খুঁজে দুজনই দুই জায়গায় যাতে ভাগ হয়ে খুঁজে, তাহলে কোনো না কোনো জায়গায় তো দুইজনই দেখতে পারবে যে ঋতু কোথায় আছে। তাই দুইজনই ভাগ ভাগ হয়ে খুঁজতে থাকে যে যার মতো। অনেকক্ষণ পর সীমানা হঠাৎ তার পেছন থেকে একটি আওয়াজ শুনতে পায়। আওয়াজটি ছিল ঋতুর। ঋতু বলে যে মা, আমি এখানে। সীমানাও পিছ ঘুরে দেখে যে কোথাও কেউ নেই। সে আবার ঋতু বলে চিৎকার করতে থাকে। এখানে রাতুলও সমানে চিৎকার করেই যাচ্ছে।
হঠাৎ সীমানা খেয়াল করে যে সে তো তার প্রথম সন্তানের কবরের পাশেই দাঁড়িয়ে আছে। কবরের নেম প্লেটে সে নাম দেখে মিতু। সে এটা দেখে আবারও কিছুটা ইমোশনাল হয়ে যায়। এরপরই সামনে দেখে যে ঋতু দাঁড়ানো, কিন্তু ঋতুর কণ্ঠ কিছুটা অস্বাভাবিক। মনে হচ্ছে যে এটা ঋতু না, অন্য কেউ। সীমানা তখন রাতুলকে চিৎকার করে ডাকতে থাকে যে রাতুল ঋতুকে পেয়ে গিয়েছে, কিন্তু ঋতুর কোনো হেলদোল নেই। সে তো এক ধরনের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। সীমানা ঋতুকে বলে কাছে আসতে, কিন্তু ঋতু আসে না। ঋতু সেই কবরের পাশেই দাঁড়িয়ে আছে এবং তাকে সে কবর দেখাচ্ছে। কিছুক্ষণ পর রাতুলও এসে পড়ে সীমানার কাছে এবং ঋতুকে দেখে খুশি হয়ে যায় এবং বলে যে মা আসো আমার কাছে, কিন্তু ঋতু তার বাবাকে দেখেও কোনো ধরনের কথা বলে না। তখন রাতুল বলে যে মা কি হয়েছে আমাকে বলো। এরপর ঋতু বলে অন্য কথা। মা আমি ঋতু না, আমি হলাম মিতু। বাবা আমাকে এই নামই তো দিতে চেয়েছিল, তাই না? আমি তো সেই দিনই ঋতুর মধ্যে ঢুকে পড়েছিলাম, যখন ঋতু একটি রুমে আটকে গিয়েছিল। তুমি ভাবছো এত বছর পর আমি কিভাবে আসলাম? তোমরা তো আমার কথা মনেও করো না মা। দুনিয়াতে আমার জন্ম না হলেও তোমার গর্ভে আমার জন্ম হয়ে গিয়েছিল মা। আমি তোমার চোখ দিয়েই সবকিছু দেখতাম, তোমার সব কথাবার্তা শুনতাম, বাবার কথাও শুনতাম, কিন্তু তোমার কথা এসব সব সময় আমাকে শুধু মেরে ফেলার কথা ছিল কেন মা? আমার কি দোষ ছিল? তোমরাই তো আমাকে এই দুনিয়াতে আনলে, তোমার গর্ভে আনলে। তাহলে আমাকে কেন শুধু মেরে ফেলার কথা বলতে? কেন এত অবহেলা করলে মা? ঋতুর জন্মের পর তো তোমরা তাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই এরপর থেকে আমি ঋতুর মধ্যে এসে পড়ি, কারণ আমিও তোমাদের ভালোবাসা পেতে চাই মা। আমি তো এখান থেকে চলেই গেলাম, তোমাদের ভালোবাসা পাওয়া আর হলো না। তোমার গর্ভেই আমার বাঁচার স্বপ্ন আর হলো না। তুমি আমাকে কেন অবহেলা করলে মা? আমি শুধু এসেছিলাম তোমার আর বাবার ভালোবাসা পেতে। এই জন্যই আমি সেদিন রাতে ঋতুর মধ্যে ঢুকে গিয়েছিলাম। এর বেশি আর কিছুই করার ছিল না আমার মা। একদিন আমাকে মনে করো মা। রাতুল আর ঋতু দুজনই বসে পড়ে দাঁড়ানো থেকে। ঋতু কথা শোনো, এটা কি বলছে সে। রাতুল আর ঋতু আর কান্না ধরে রাখতে পারে না, তারা দুজনে হাউমাউ করে কান্না করতে থাকে। রাতুল তো বারবার মাফ চাইতে থাকে মিতুর কাছে। সে বলে যে মিতু আমাকে মাফ করে দাও, সেদিন এটা আমার অসাবধানতার জন্য হয়েছিল, তোমার মার জন্য নয়। কিন্তু সীমানা বলে যে না মিতু, সেদিন এটা আমার জন্য হয়েছিল,
কারণ আমি তোমাকে সব সময় অবহেলা করেছিলাম। যাই হোক, কিন্তু মিতু চুপচাপ দাঁড়িয়ে আছে। সে আর কোনো কথাই বলছে না। সীমানা অনেক মাফ চাইল মিতুর কাছে, বলল যে আমাদের মাফ করে দাও মা, আমরা তোমাকে হারানোর পর বুঝতে পেরেছি যে আমরা কি হারিয়েছি। এরপর সে আর কিছু বলতে পারে না, কান্না করতেই থাকে। রাতুলও কান্নাতে বিভোর হয়ে যায়। এরপর মিতু বলে, শোনো মা, নিজেকে মাফ করে দাও তোমরা। আমার তোমাদের প্রতি কোনো ধরনের অভিযোগ নেই। তোমরা আমাকে অনেক ভালোবেসেছো এই কদিনে, এবং আমারও মনের আশা পূরণ হয়ে গিয়েছে মা। কিন্তু আমাকে এভাবে ফেলে রেখো না। এখানে আমার সাথে একটু দেখা করতে এসো মা। সব সময় না হয় একবেলা আমাকে মনে করো মা, এটাতেই আমি খুশি। প্লিজ মা। আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। তোমরা দুজনে আমার কথা মনে রেখো। রাতুল ও সীমানা কান্না করতেই থাকে। সীমানা ঋতুর মধ্যে থাকা মিতুকে বলে যে শেষবারের মতো সে তাকে আদর করতে চায়, তাকে জড়িয়ে ধরতে চায়। এটার জন্য সে হাত আগে বাড়িয়ে দেয়। ঋতুর মধ্যে থাকা মিতুও চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরই সে দৌড় দিয়ে এসে সীমানাকে জড়িয়ে ধরে। সীমানা ও রাতুল দুজনে ঋতুর মধ্যে থাকা মিতুকে জড়িয়ে ধরে এবং কান্না করতেই থাকে। বারবার অনুতপ্ত বোধ করে তাদের সে কাজের জন্য, নিজেদের দোষারোপ করে এবং বারবার ঋতুর মধ্যে থাকা মিতুর কাছ থেকে মাফ চায়। হঠাৎ সীমানা কান্না থামিয়ে ঋতুর মধ্যে থাকা মিতুকে বলে, আমি আবার তোমার মা হতে চাই মিতু। তুমি কি আবার আমার গর্ভে আসবে? এই কথা শুনে ঋতুর মধ্যে থাকা মিতু কিছুই বলে না। ঋতুর মুখে একটি অভিনব হাসি সে সীমানাকে উপহার দেয়। সীমানা বুঝতে পারে না যে এটা কি হ্যাঁ হবে নাকি উত্তর এটা না হবে, কিন্তু এটা বুঝে ওঠার আগেই সে খেয়াল করে ঋতু হঠাৎ তাদের কোলে অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং তার মধ্যে থাকা মিতুও চলে গিয়েছে। হঠাৎ একটি জ্বলন্ত ফুটফুটে আলো তারা দুজনে দেখতে পায় যে সেটা আস্তে আস্তে আকাশের উপরে চলে যাচ্ছে এবং মিলিয়ে যাচ্ছে। রাতুল ও সীমানা দুজনেই অস্থির চোখে উপরের দিকে তাকিয়ে থাকে। এরপর কেটে গিয়েছে আরো 10 বছর। ঘরে রাতুল কি যেন একটা খুঁজছে। একটু পর সীমানাকে দেখা গেল যে সে সেই কাগজটা নিয়ে রাতুলকে দিল এবং বলছে যে
সে কাগজ ভুলে গিয়েছিল। এটার জন্য সে আবার ফেরত এসেছে বাসায় সেটা নিতে। ঋতু বসে আছে ডাইনিংয়ে, সে টিভি দেখছে। এখন ঋতুর বয়স 15 বছর। কিন্তু এখানে দেখা গেল আরেকটি ব্যাপার, সীমানা আবারও প্রেগনেন্ট। রাতুল এখন বাসায় বসেই কাজ করে। সীমানাকে ছেড়ে সে এক পাও বাইরে বের হয় না। একটি একটি কাগজের জন্য সে 10 মিনিটের জন্য বাড়ির বাইরে যাচ্ছে, কিন্তু সেই কাগজটি সে বাসায় ভুলে যায়। তাই সে আবার আসে সেটি নিতে। রাতুল সীমানাকে বলল সে এই কাজটি যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে সে কখনো তাকে একা রেখে যেত না। সীমানাও রাতুলকে বলে যে আর এর সমস্যা নেই, বাসায় তো ঋতু আছে, কোনো দরকার হলে সে তাকে বলবে, বা এর চেয়ে বেশি দরকার হলে সে রাতুলকে ফোন করবে, সে যাক তার কাজে। এরপর রাতুল গাড়ি নিয়ে বাড়ির বাইরে চলে যায়। জানালার ধারে সীমানা দাঁড়িয়ে আছে। হঠাৎ তার চোখ আকাশে গেল, দেখলো আকাশটা যেন আজকে মেঘলা হয়ে আছে। কোনো না কোনো সময় হয়তো বৃষ্টি পড়া শুরু হবে। সীমানা হঠাৎ তার পেটের ওপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলল যে, মিতু, আমি আবার তোমাকে পেতে চাই। ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।